আজকে একদম কাজে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘরে গিয়ে ঘুমিয়ে থাকি। কাজ না করলে কি হবে? একদিন কাজ না করলে আমাদের সংসার চলে না। শরীরটা একদম ভালো লাগছে না, কেমন যেন জ্বর জ্বর মনে হচ্ছে। শরীর খারাপ লাগছে? তাহলে আজ আর কাজে যাওয়ার দরকার নেই। আমাদের পোড়া কপাল, এই বয়সে লেখাপড়া করার কথা, আর আমরা কিনা লোকের বাড়ি বাড়ি কাজ করি। কি আর করা যাবে দিদি? বাবা বেঁচে থাকলে কি আর আমাদের কষ্ট করতে হতো? মাও কিছু করতে পারে না। সত্যি রে, মাঝে মাঝে বাবার কথা খুব মনে পড়ে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন বাবা আমাদের মেলায় নিয়ে যেত, মেলা থেকে আমাদের কত কি কিনে দিত। যাকগে, এই সব কথা মনে করে আর কি হবে বল? সেটাই। এই নেহা, দেখ ওইখানে কি একটা পড়ে আছে। এটা মনে হচ্ছে শিমের দানা, তবে সাইজে অনেক বড়। চল আমাদের ঘরের সামনে লাগিয়ে দেই। এটা থেকে চারা বার হবে বলে মনে হয় না, শুধু শুধু লাগানো হয়ে যাবে। লাগিয়ে তো দেখা যেতেই পারে, চারা না বার হলেও কোনো সমস্যা নেই। আজ কাজ থেকে ফিরে এসে দু বোনে একসাথে মিলে লাগিয়ে দিব। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজে যেতে হবে। একটু দেরি হয়ে গেলেই তো বকাবকি করবে। এমন করে মনে হয় আমরা মানুষ নই। তাহলে আর দেরি করার দরকার নেই। আজ তোর কাজে যেতে হবে না, তোর কাজও আমি করে দেব। তোর অনেক কষ্ট হয়ে যাবে। কষ্ট হলে হোক, তুইও তো আমার অনেক কাজ করে দিস রে। আচ্ছা বেশ, তুই একাই করিস। কি গো গিন্নি, মুখ ভার করে বসে আছো কেন? আজকে গিয়েছিলাম বড় দিদির সঙ্গে দেখা করতে। মেয়ে দুইটা আমাকে অপমান করে তাড়িয়ে দিল। ওদের মতো বেয়াদব মেয়ে এই গ্রামে আর দুটি নেই। মুখের ওপর খালি চ্যাটাং চ্যাটাং করে কথা বলে। ওদের বাড়িতে তোমার যাওয়ার কি দরকার? তোমাকে না বলছি, ছোট লোকেদের সাথে মেলামেশা করলে তোমার কি বলবো, লোকের সমাজের কাছে মান সম্মান নষ্ট হয়। তোমার তো নিজের বৌদি, তাই মাঝে মাঝে যাই। আরে যাবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আর যাব না। আজকাল যেখানে যাই নেহার সুনাম শুনতে শুনতে আমার কান একেবারে জ্বালা পালা হয়ে যায়। ওদের মধ্যে যে কি এমন গুণ আছে নিজের চোখে খুবই দেখার শখ হয়। খায় তো লোকের বাড়ি কাজ করে। সে যা বলেছো, বয়স হয়ে গেছে, এখন বিয়ে না দিয়ে দিদি ওদের দিয়ে কাজ করিয়ে খায়। দিদির মনে হয় বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। ওদের কথা বাদ দাও, আর শুনতে ভালো লাগছে না। তোমার ছেলের খবর কি সেটা বলো। ছেলে আছে ছেলের মতো, ওকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। ভালো স্কুলে পড়ে, মাসে মাসে অনেক টাকা পয়সা ওর পেছনে চলে যায়। ঠিক মতো পড়াশোনা না করলে আমার সব পয়সা জলে চলে যাবে। আমি তো আছি নাকি, ওর খেয়াল রাখার দায়িত্ব আমার। খেয়াল রাখলে তো ভালো। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, এখন মনে পড়লো। কি কথা? উত্তরপাড়ার নরেন আছে না, নরেন স্নেহাকে বিয়ে করতে চায়। নরেন তো আধা বয়স্ক লোক, যতদূর জানি ওনার বউ ছেলে মেয়ে আছে। তাতে কি হয়েছে, ওনার অনেক টাকা আছে। ওনার টাকা আছে তাতে তোমার কি? মানে বিয়েটা যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে আমাদের 50,000 টাকা দিবে। তাহলে তো বিষয়টা ভেবে দেখতে হয়। তোদের দুই বোনের কাণ্ড দেখলে আমার খুব রাগ হয়। আমরা আবার কি করলাম? দেখ, শিমের দানা পুঁতে রেখেছিলি, সেই দানা দিয়ে কত বড় গাছ হয়েছে। সমস্ত বাড়িটা এই গাছে জুড়ে নিয়েছে। আমি আজকে এই গাছটা কেটে দিব। না না মা, তুমি এই কাজটা করো না, এই গাছে অনেক শিম ধরবে। অসময়ে আবার গাছে শিম ধরে নাকি? একটা ফুলও তো ধরেনি। আর কিছুদিন অপেক্ষা করো, যদি ফুল না ধরে তাহলে তখন গাছটা কেটে দিও। এই গাছটার জন্য পুরো বাড়িটা কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। বাড়ির মধ্যে ঠিক মতো রোদ না পৌঁছালে রোগ ব্যাধি কাটে না। সে তো জানি মা, কিন্তু এই গাছটা এখন কাটতে চাই না। তোরা কষ্ট পাবি দেখে আমি কাটছি না, কিন্তু মনে রাখিস
আমি আর মাত্র কয়েকটা দিনই অপেক্ষা করব। তারপর যদি দেখি গাছে ফুল হয়নি কেটে দিব। তোদের কোনো বাধা তখন আমি আর শুনবো না। ঠিক আছে মা। আচ্ছা মা, নেহা কোথায় গেছে? অনেকক্ষণ হলো ওকে তো দেখছি না। তোর কাকি খবর দিয়ে ডেকে নিয়ে গেছে। কাকি? কাকি তো ওকে অপমান করবে, একদম যাওয়া ঠিক হয়নি। তোদের কাকির ওই একটাই কাজ, খোঁচা মেরে কথা বলা। ওকে তো ডেকে নিয়ে গেছে কথা শোনানোর জন্যই। আগে আসুক, তারপর বোঝা যাবে কেন নেহাকে ডেকে নিয়ে গেছে। কিরে, কাকি তোকে ডেকেছিল কেন? আর বলিস না, কাকির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। কেন, কি বলেছে? উত্তরপাড়ার নরেন নাকি তোকে বিয়ে করতে চায়। নরেনকে বিয়ে করলে আমাদের অনেক টাকা পয়সা দিবে, এইসব বলার জন্য আমাকে খবর দিয়েছিল। কাকির বিবেক দেখলে অবাক লাগে। কাকি তো এমনই, তাই আমাদের উচিত কাকির কথায় পাত্তা না দেওয়া। ঠিক বলেছিস। নরেন বাবু যে, তা কেমন আছেন? এদিকে কোথায় যাওয়া হচ্ছে? আজকাল যে দেখাই যায় না। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম, বুঝলে। তা কি মনে করে আমার সাথে দেখা করতে যাচ্ছিলেন শুনি? বলতে চাইছিলাম কি, তোমার দাদার বড় মেয়ে স্নেহাকে আমি বিয়ে করতে চাই। জানো তো আমার অনেক সম্পত্তি, টাকা পয়সারও কোনো অভাব নেই। আপনার মতো বয়স্ক লোককে স্নেহা কি বিয়ে করতে চাইবে? আচ্ছা আচ্ছা, আমি বলে দেখব। রাজি হলে তো ভালো কথা, আর না হলে আমার করবার কিছু থাকবে না। মেয়েটা আমাদের পাশের বাড়িতে কাজ করে, কাজকর্ম খুব ভালোই জানে, তাছাড়া স্বভাব চরিত্র খুব ভালো। এমন মেয়ে কে না বিয়ে করতে চায়? আমি তো বললাম কথা বলে দেখব। তুমি যদি স্নেহার সাথে আমার বিয়েটা দিতে পারো, তোমাকে নগদ 50,000 টাকা দেবো, ঠিক আছে? 50,000 টাকায় হবে না নরেন বাবু, আপনাকে টাকার অঙ্ক বাড়াতে হবে। ঠিক আছে, 60,000 দেব। 1,00,000 দিলে আমি আপনার সাথে স্নেহার বিয়েটা দিয়ে দেব। তবে কাজটা কিন্তু করে দিতে হবে। আমি ওদের কাকা, তাই আপনি আমার উপর আস্থা রাখতে পারেন, তবে আগাম কিছু টাকা হাতে দিলে ভালো হয়। টাকা তো আর সাথে করে নিয়ে আসেনি। সত্যি বলতে, আগাম হাতে পেলে কাজের প্রতি গুরুত্ব বাড়ে। বুঝতে পেরেছি, টাকা হাতে না পেলে কাজ করতে চাইছো না। আজকে সন্ধ্যায় আমার বাড়ি গিয়ে টাকাটা নিয়ে এসো, ঠিক আছে? ঠিক বলেছেন মশাই, আমি আবার টাকা আগাম ছাড়া কাজ করি না। সে যাকগে, আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যান, আর আমার কথা মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখবো রাখবো, হ্যাঁ, টাকা বলে কথা রাখতেই হবে। দিদি দেখ, শিম গাছে ফুলে ভরে গেছে, ছোট ছোট অনেক শিমও ধরেছে। তাই তো, মা তো গাছটা কেটে দিতে চাইছিল। অসময়ে গাছে শিম ধরেছে, কেমন অদ্ভুত লাগছে তাই না? আমার যে কি আনন্দ লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। গাছে শিমে ভরে যাবে, আমরা বাজারে শিম বিক্রি করব। ঠিক বলেছিস, শিম বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলে যাবে, আমাদের আর লোকের বাড়ি বাড়ি কাজ করতে যেতে হবে না। তোর সাথে একটা কথা আছে। বল। কাল সকালে আমি যখন উত্তরপাড়ায় কাজ করতে যাচ্ছিলাম না, তখন দেখি কাকা নরেনের সঙ্গে কথা বলছে। কাকা আর নরেনকে একসাথে দেখে আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। নিশ্চয়ই শয়তান বুড়োটা বিয়ে নিয়েই কথা বলছিল। আমার কাকাও তেমন সুবিধার না। ঠিক বলেছিস, আমার কাকা টাকা দিলে যা খুশি তাই করতে পারে। আমার না কেমন ভয় ভয় করছে, নরেন লোকটা আমাদের কোনো ক্ষতি করবে না তো? লোকটা একা আমাদের কিছু করতে পারবে না। আমার চিন্তা কাকাকে নিয়ে। নরেনের অনেক টাকা, নরেন কাকাকে টাকা দিয়ে হাত করতে পারে। মাকে সাবধান করে দিতে হবে। সে তো অবশ্যই। লোকের বাড়ি কাজ করতে একদম ভালো লাগে না। কবে যে বাড়ি বাড়ি কাজ করা থেকে আমরা মুক্তি পাবো জানি না রে। জীবনটা মনে হয় এইভাবেই কেটে যাবে। দিদি, গল্প করতে করতে তো বেলা বয়ে যাচ্ছে, এখনো কাজকর্ম কিচ্ছু করা হলো না। গল্প তো আমাদের সেইভাবে করাই হয় না। সারাদিন পরের বাড়ি কাজ করে বাড়ি ফিরি, তারপর বাড়ির কাজ গোছাতে হয়। দু বোন বসে যে একটু গল্প করব, সে সময় আমাদের আর হয় না। দুঃখ করে আর কি হবে দিদি, আমাদের কপালে এটাই লেখা ছিল।
এবার চল, আর গল্প করলে চলবে না, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা চল। আজকে বৌদির কাছে গেছিলাম, এত করে বোঝালাম নরেন বাবুর সাথে স্নেহার বিয়ে হলে সুখে থাকবে, বৌদি কিছুতেই রাজি হলো না। এদিকে নরেনের কাছ থেকে 50,000 টাকা আমার নেওয়া হয়ে গেছে। খুব দেমাগ হয়ে গেছে গো ওদের, দুবেলা খাবার জোটে না, ভাব দেখলে মনে হয় যেন জমিদার। এখন আর লোকের বাড়িতে কাজ করে না। ওদের বাড়ির সামনে একটা শিম গাছ হয়েছে, সেই গাছে শিম ভরে গেছে, রোজ নাকি 1000 টাকার শিম বিক্রি করে। ও বাবা, তাই নাকি? তাহলে যে ওদের বাড়ি গিয়ে দেখে আসতে হবে। সবাই বলছে নাকি ওটা নাকি জাদুর গাছ। ওদের বাড়ি? তা না হলে এই অসময় গাছে এত শিম হবে কেন? ওদের শিম গাছটা আমি কেটে দেব, গাছটা কেটে দিলে দেমাগটা কমে যাবে। ঠিকই বলেছ, গাছটা একদম গোড়া থেকে কেটে দিতে হবে। রোজ 1000 টাকা আয় মানে মাসে 30,000 টাকা। মেয়ে মানুষ হয়ে এত টাকা আয় করলে তো ওরা কাউকে দাম দেবে না। শুধু গাছটা কেটে দিলে হবে না, ওদের নামে গ্রামে বদনাম করতে হবে, যাতে কারোর বাড়ি আর কাজ না করতে পারে, কেউ যাতে ওদের কাজে না নেয়। হ্যাঁ, তখন ওদের অবস্থা এমন হবে যে নরেনকে বিয়ে করতে বাধ্য হবে। বাপ মরা মেয়েকে নরেন যে বিয়ে করতে চেয়েছে, এটাই ওদের কপাল। যাকে ওদের কথা এবার বাদ দাও। ওদের কথা বাদ দিলে কি হবে? নরেনের কাছ থেকে টাকা খেয়ে যে বসে আছো, স্নেহার সাথে যদি নরেনের বিয়ে দিতে না পারো, নরেন কিন্তু তোমাকে ছাড়বে না। আরে বললাম তো, ওদের অবস্থা এমন হবে যে স্নেহা নিজে থেকে নরেনকে বিয়ে করতে রাজি হবে। নেহাকেও নরেনের মতো কাউকে খুঁজে বিয়ে দিয়ে দিতে হবে, দু বোন গ্রাম ছেড়ে বিদায় হলে বাঁচা যায়। আগে একটা দিয়ে নি, তারপর নেহার কথা ভাবা যাবে। ঠিক বলেছ। আজকে 2000 টাকার শিম বিক্রি করেছি, আজকেই মনে হয় সবচেয়ে বেশি টাকার শিম বিক্রি করা হয়েছে। এগুলো বিক্রি হলে আরো টাকা হবে। আজ আর বিক্রি করার দরকার নেই, চল বাড়ি যাই। এইগুলো বিক্রি না করলে নষ্ট হয়ে যাবে যে, এতগুলো শিম নষ্ট করা একদম ঠিক হবে না। নষ্ট হবে কেন? জাদুর গাছের শিম সহজে নষ্ট হয় না রে। দেখ, এদিকে খদ্দের আসছে। শিম কত করে? কেজি 20 টাকা। কম হবে না? আপনি যদি ঝুড়ির শিমগুলো সব নিয়ে নেন তাহলে কম করা যাবে। এখানে 6 কেজি শিম আছে, আপনি 100 টাকা দিয়ে এগুলো নিয়ে যেতে পারেন। অসময় শিম পাওয়া যায় না, তোমরা যখন বলছো নিয়েই যাই। এই নাও 100 টাকা। যাক বাবা, সব বিক্রি হয়ে গেছে, এবার বাড়ি চল। দিদি দেখ, নরেন আসছে। কিরে স্নেহা, তোরা নাকি বড় লোক হয়ে গেছিস? আপনাকে এইসব কথা কে বলেছে? কে আর বলবে, উত্তর পাড়ায় তোকে আর কাজ করতে দেখি না, তাই বলছি। আমরা লোকের বাড়ি কাজ করা অনেক আগেই ছেড়ে দিয়েছি, সারা জীবন কি লোকের বাড়ি কাজ করে খাবো নাকি? বাবা, তোদের দেখি মুখ দিয়ে বড় বড় কথা বের হচ্ছে রে। দুদিন আগেও তো দুবেলা খাবার জুটতো না, হাতে কিছু টাকা এসেছে অমনি বড় বড় কথা শিখে গেছিস। হ্যাঁ, দেখুন, আপনার সঙ্গে কথা বলতে আমাদের একটুও ভালো লাগছে না, আপনি এখান থেকে চলে যান। স্নেহা, তোকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, তুই প্রস্তাবটা মেনে নিলে ভালো হতো। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার পিছনে না লাগার জন্য। তোদের অহংকারের পতন হবে যেদিন, সেদিন আমি তোদের দেখে নেব। আমরা দেখব আপনি কি করতে পারেন। দিদি চল বাড়ি যাই। যা করার তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে আবার বিপদে পড়তে হবে। এত রাতে কে দেখবে? গাছটায় এত শিম ধরেছে, গাছের পাতা দেখা যাচ্ছে না। আমি এমন অদ্ভুত গাছ আগে কখনো দেখিনি। গ্রামের মানুষের মুখে মুখে এই শিম গাছের কথা, খেতেও নাকি অনেক স্বাদ। তুমি কয়েকটা শিম নিজের কাছে রেখে দাও, আমরা শিমের দানা শুকিয়ে মাটিতে পুঁতে দেব। আমি এসেই কয়েকটা শিম নিজের কাছে রেখে দিয়েছি।
এই গাছের শিম বিক্রি করে ওরা তো গ্রামের সবচেয়ে ধনী হয়ে যাবে। এতদিন কানে শুনেছি, আজকে নিজের চোখে দেখছি গো, বিরাট হয়েছে গো। সত্যি গো, লোকমুখে যা শুনেছি তার একটা কথাও মিথ্যা না। আরে আমাদের বাড়িতে ওই জাদুকরি গাছ হবে, খালি ওই বীজগুলো পুঁতে দেওয়া দরকার, জাদুর বীজ। আগে থেকে কিছু না বলাই ভালো, আগে হোক তারপর বলা যাবে। তোমাকে ছুরি নিয়ে আসতে বলেছিলাম, এনেছ? এনেছি এনেছি, এই নাও, একেবারে গোড়া থেকে কেটে দাও। অনেক কষ্ট গো, অনেক কষ্ট, কিছুতেই কাটছে না, কি করব? শক্তি দিয়ে চেষ্টা করো। চেষ্টা তো করছি। তাহলে মনে হয় ছুরিতে ধার নেই। কি যে বলো না, কালকে বিকেলেই তো ছুরিতে অনেক ধার দিয়েছিলাম। জাদুকরি গাছ তো, এই জন্য সময় লাগছে, ধীরে ধীরে কাটতে থাকো। আজকে আর কাটা হবে বলে মনে হচ্ছে না, এত শক্ত গাছ ছুরি দিয়ে কাটা যাবে না। তাহলে আর কি, চলো বাড়ি যাই। আর একটু চেষ্টা করে দেখি। তোমার চেষ্টা করতে করতে সকাল হয়ে যাবে। এই তো, এবার হয়ে গেছে। যাক বাবা, বাঁচা গেছে। বড়লোক হতে চেয়েছিল, জীবনের মতো বড়লোক হওয়ার শখ মিটিয়ে দিলাম। হ্যাঁ, টাকার গরবে দু বোনের পা মাটিতে পড়ছিল না, দেখবো কাল থেকে কি করে। আমাদের এত বড় ক্ষতি কে করলো? আমরা তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি। একটা সময় এই গাছটা আমি নিজেই কেটে দিতে চেয়েছিলাম, আর আজ গাছটা কেটে পড়ে আছে বলে কাঁদছি। যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে তাদের কোনোদিন ভালো হবে না। আমি অভিশাপ দিলাম তারা যেন শেষ হয়ে যায়। একটু সুখের মুখ দেখেছিলাম, সেটা কারোর সহ্য হলো না। এখন কি হবে রে? আমাদের সংসার যে আবার অচল হয়ে যাবে। আমাদের কাছে যা জমানো টাকা আছে তা দিয়ে কয়েক মাস হয়ে যাবে। এর মধ্যে কোনো একটা কাজের ব্যবস্থা করতে হবে। সংসারে যত অভাবই হোক না কেন, আমরা আর লোকের বাড়ি কাজ করব না। একটা কাজ করলে হয়, আমাদের যা জমানো টাকা আছে সেটা দিয়ে একটা দোকান দিলে হয়। দোকান যে দিব, আবার যদি সেটার কেউ ক্ষতি করে দেয়, আমাদের সুখ তো কেউ সহ্য করতে পারছে না। আমার মনে হচ্ছে সর্বনাশটা নরেন করেছে। দেখলি না সেদিন আমাদের কেমন হুমকি দিল। শয়তান নরেনের একটা বিহিত করতে হবে। শয়তানটা যাতে আমাদের পিছনে কোনোদিন না লাগে সেই ব্যবস্থা এবার করব। আমার তো মনে হচ্ছে ওকে খুন করে দিই। খুন তো আমরা করতে পারবো না, আমাদের বুদ্ধি খাটিয়ে কিছু করতে হবে। কিন্তু কিভাবে শয়তানটাকে শায়েস্তা করব? নরেনের বাড়ির সামনে রাস্তার পাশে একটা তেঁতুল গাছ আছে, আমরা দুইজন সেই গাছে বসে থাকব। নরেন যেই গাছের নিচ দিয়ে যাবে, আমরা ওর সামনে গাছ থেকে লাফ দিয়ে দাঁড়াবো আর ভূতের ভয় দেখাবো। এমন ভয় দেখাবো না, জীবনের মতো কোনোদিন আর আমাদের সামনে আর আসবে না। দারুণ বুদ্ধি, এবার বুড়ো মজা বুঝতে পারবে। দেখিস তোরা আবার যেন বিপদে না পড়িস। আমার তো তোদের কথা শুনেই ভয় লাগছে। নরেন যদি বুঝতে পারে তোরা ওনাকে ভয় দেখাচ্ছিস, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। মা, তুমি আমাদের নিয়ে একদম ভেবো না তো। ঠিক আছে মা, যা করবি সাবধানে করিস। ও মা গো, মরে গেলাম, আমি আর পারছি না। ও মা, তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও। ও মা গো, মরে গেলাম, আমি আর পারছি না। ও মা, আমাকে তোমরা বাঁচাও। আমার পেটের মধ্যে চলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ওগো, তুমি এখানে বসে আছো কেন? তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসো। দেখছো না আমার ছেলেটা কত কষ্ট পাচ্ছে। বাবা, একটু কষ্ট সহ্য কর, আমি এখনই ডাক্তার নিয়ে আসছি রে। ডাক্তার ওষুধ দিলে তুই পুরোপুরি সুস্থ হয়ে উঠবি। দেখো, আমার ছেলে ঠিকমতো কথাও বলতে পারছে না। ছেলেটা আমার সারাদিন খেলাধুলা করে বেড়ায়, হঠাৎ করে কি এমন হলো যে উঠে বসতে পারছে না? আমাদের ছেলের কিছু হবে না, তুমি ওপরওয়ালাকে ডাকো, একমাত্র ওপরওয়ালা আমাদের কথা শুনবে। তুমি তাড়াতাড়ি যাও গো, এখন কথা বলার সময় নেই। আমরা দীপককে হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে নিয়ে গেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
ডাক্তার নিয়ে এসো, তারপর যেখানে নিয়ে যেতে হয় সেখানে নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে গেলাম। ওমা, আমি ভালো হয়ে যাব তো? আমি কি আবার খেলা করতে পারবো? তোর কিচ্ছু হয়নি বাবা, তুই সুস্থ হয়ে যাবি। আমার কিছু হয়নি? তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার কথা বলতে কষ্ট হচ্ছে। চোখ বুজে চুপ করে শুয়ে থাক, দেখবি ভালো লাগবে। আমার কষ্ট আরো বেশি হচ্ছে। আমি 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 হাসতেও পারছি না, কথা বলতে পারছি না। আমাকে বাঁচাও, মরে গেলাম মা। হে ওপরওয়ালা, আমি এখন কি করব? তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও। আমি আর কোনোদিন কোনো পাপ কাজ করব না। আমার ছেলের জন্য সব ত্যাগ করতে পারি। ও মা, বাবা কখন আসবে? এই তো বাবা চলে আসবে। কি খবর? আমার কাজটা এখনো করে দিতে পারলে না তো? 50,000 টাকা খেয়ে তো বসে আছো। কাজটা করতে না পারলে আমার টাকা ফেরত দাও। আপনার টাকা আমি ফেরত দিতে এসেছি। আমি আর কখনো খারাপ কাজ করব না। এই নিন আপনার টাকা। তা হঠাৎ ভূতের মুখে রাম নাম যে? আমার ছেলে খুবই অসুস্থ, ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলের অবস্থা খুব একটা ভালো না। ছেলের কষ্ট আমি চোখে দেখতে পারছি না। ছেলের মুখের দিকে চেয়ে আমি এই কাজ করব না সিদ্ধান্ত নিয়েছি। তুমি যখন পারবে না তাহলে আগ বাড়িয়ে দায়িত্ব নিতে গেছিলে কেন? আপনি ওদের পেছনে আর লাগবেন না, দয়া করে ওদের মুক্তি দিন। কেউ যদি বিয়ে করতে না চায় তাহলে তো জোর করে বিয়ে করা যায় না। আমি একবার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি সেটার কোনো নড়চড় হয় না। স্নেহাকে বিয়ে করব বলেছি, যখন করেই ছাড়ব। বেশি বাড়াবাড়ি ভালো না। যেদিন বিপদে পড়বেন সেদিন বুঝতে পারবেন পাপ কখনো কাউকে ছাড়ে না। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ নাকি? তুমি নিজেই তো একজন পাপী। আমি অনেক পাপ করেছি সত্যি, তবে এবার সব পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। সে তুমি যা খুশি তাই করতে পারো, তা বলে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। স্নেহাকে বিয়ের কথা ভুলে যান। বাবা, কাকার দেখছি নিজের ভাইজির উপর আবার দরদ গলে পড়ছে। এত দরদ আগে কোথায় ছিল? এতদিন আমি ভুল করেছি। দাদা মারা যাবার পর ওদের দায়িত্ব নেওয়া আমার উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। সব সময় নিজের কথা ভেবেছি। সে তুমি যাই বলো না কেন, আমি কিন্তু আমার সিদ্ধান্তে এদিক ওদিক হব না। আমি দেখব আপনি কি করে স্নেহাকে বিয়ে করেন। তুমি এখন আমার বাড়ি থেকে যেতে পারো। এই মুহূর্তে যদি চলে না যাও, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না, এটা মাথায় রেখে দেবেন। নরেনবাবু আসলেই তুই গাছে উঠে ডাল ছুঁড়ে ওনার মাথায় মারবি, আর আমি সামনে দাঁড়িয়ে থাকবো। রাত ভালোই হলো, কিন্তু নরেনবাবু তো এখনো এইদিকে এলো না। আজকে মনে হয় চলে যেতে হবে। আসবে আসবে, নরেন এই দিক দিয়ে আসা যাওয়া করে। আগে যখন এই পাড়ায় কাজ করতাম তখন এই দিক দিয়েই ওনাকে আসা যাওয়া করতে দেখেছি। কিন্তু রাত তো অনেক হলো, এত রাত অবধি কি আমাদের এখানে থাকা ঠিক হবে? আজকে বাড়ি যাই, কাল আবার আসবো। না রে, এসেছি যখন কাজ শেষ করিয়ে যাব। শয়তান নরেনের মজা না দেখা অবধি আমি শান্তি পাচ্ছি না। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কি জানি। তুই কিন্তু সাবধানে গাছে উঠবি, তবে গাছে উঠে যেন ভয় পাবি না। ঠিক আছে। নরেনবাবু এইদিকেই আসছে, তুই তাড়াতাড়ি গাছে উঠে পড়। আমি তাহলে গাছে উঠলাম। কে রে তেঁতুল তলায়? এত রাতে এখানে কে? কথা বলছিস না কেন? এই বল বল, কে বল? আমি তেঁতুল গাছের রানী। কোনো খারাপ লোক দেখলে আমি তাকে চিবিয়ে চিবিয়ে খাই। শেষ করে নিবি, তার আগে আমি তোর গলা ধরে গাছে নিয়ে যাব। আমরা তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। ওরা বাবারে, আমার মাথার উপর ডাল ফেলছে কে রে? আমি 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 তোদের সবাইকে শেষ করে দেব। শেষ করে নিবি, তার আগে আমি তোর
ওরে বাবারে, আমাকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তো ভালো মানুষ, কোনো খারাপ কাজ করিনি। তুই মিথ্যা বলছিস। তুই তো ওই পাড়া স্নেহাকে বিয়ে করতে চাইছিস। এটা তো ভালো কাজ নয়। বিয়ে করা তো অপরাধ না। তোর বউ ছেলে মেয়ে থাকতে আরেকটা বিয়ে করবি কেন? তোকে আমরা আজকে রাতেই চিবিয়ে খাবো। আমি বিয়ে করব না, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আজকের মতো তোকে ছেড়ে দিব, কিন্তু আর কোনোদিন বিয়ের কথা মুখে আনলে তোকে যেখানে পাবো সেখান থেকে ধরে চিবিয়ে খাবো। আমি আর কোনো দিন বিয়ের কথা মুখে আনবো না, কোনো দিন না। গতকাল রাতে যা দিলাম না, ভাবলেই আমার হাসি পাচ্ছে। লজ্জা থাকলে নরেন আর পাপ কাজ করবে না। যদি কোনোদিন শুনি নরেন কোনো অপরাধমূলক কাজ করেছে, আবার আমরা একই কাজ করব। দিদি দেখ দেখ, শিম গাছের কাটা স্থান থেকে আবার গাছ বার হচ্ছে, 1 হাত মতো বড় হয়ে গেছে। ওমা, তাই তো, আমার যে কি খুশি লাগছে। তোরা আনন্দ করছিস আর ওইদিকে দীপক হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কই, আমরা তো কিছু জানি না। দীপক যে অসুস্থ আমাদের তো কেউ একবারও খবর দিল না। একটা দরকারে মতির মায়ের কাছে গেছিলাম, উনি আমাকে বলল। হঠাৎ করে দীপকের কি এমন হলো যে হসপিটালে যেতে হলো? অনেক দিন ধরেই নাকি অসুস্থ, অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছে না। বাচ্চা ছেলে, কি যে হলো। দীপকটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে। দিদি, আমাদের তো যাওয়া উচিত। কাকা কাকি খারাপ হতে পারে, কিন্তু দীপক তো ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই। দীপক এত অসুস্থ, আমাদের একবার খবর দিল না। কাকা কাকি কোনোদিন আমাদের আপন ভাবতে পারবে না। দিদি, বেশি কথা না বলে আমাদের দ্রুত হসপিটালে যাওয়া উচিত। হসপিটাল 2টা শিমের পাতা নিয়ে যাব। শিমের পাতা কি জন্য নিয়ে যাবি? এটা তো এক ধরনের জাদুকরি কাজ। আমি এই পাতার রস দীপককে খাওয়াবো। বলা তো যায় না, এই পাতার রস খেয়ে ভালোও হয়ে যেতে পারে। ঠিকই বলেছিস। ওগো, দীপক যে আর কোনো কথা বলছে না। দেখো কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বাবা, তুই কথা বল, তোর কিছু হলে যে আমরা বাঁচবো না রে বাবা, তুই কথা বল। বাবা, তুই এমন করে তাকিয়ে আছিস কেন? তোর কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। তুমি ডাক্তার ডাকো, আমার ছেলে এমন করছে কেন? আমার মাথা কাজ করছে না, আমি এখন কি করব? হে ওপরওয়ালা, তুমি আমার ছেলের সব কষ্ট আমাকে দাও। দীপক ভাই, তোর কি হয়েছে? এই দেখ, আমরা চলে এসেছি, তোর কিচ্ছু হতে দিব না। দিদি, তাড়াতাড়ি রস খাইয়ে দে। দিচ্ছি। দিদি দেখ, দীপক এদিকে ওদিকে তাকাচ্ছে। ভাই ভাই, কথা বল, তোর কিচ্ছু হয়নি। দিদি, তোমরা কখন এসেছো? আমার ছেলে কথা বলছে। বাবা বাবা, তোর কি আর কোনো কষ্ট হচ্ছে? আমার কোনো কষ্ট হচ্ছে না, এই দেখো আমি বসতে পারছি। তোরা তোরা আমার যে উপকার করলি রে, তোদের ঋণ আমি সারা জীবন শোধ করতে পারবো না রে। তো আমাদের তোরা ক্ষমা করে দে। তোদের শিম গাছটা আমি কেটে দিয়েছিলাম, এই জন্য আমার ছেলেটার আজ এই অবস্থা হয়েছিল। কথা দিলাম জীবনে আর কোনোদিন কোনো পাপ কাজ করব না। তোরা আমাদের ক্ষমা করে দে, দরকার হলে তোদের পায়ে ধরে ক্ষমা চাইবো। ঠিক আছে কাকি, আমরা তোমাদের ক্ষমা করে দিলাম। এখন থেকে সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো। ঠিক আছে। আগের তুলনায় এবার যেন শিম বেশি ধরেছে। রোজ 2 থেকে 3 হাজার টাকা শিম বিক্রি হচ্ছে। বিক্রি অনেক বেশি। এই শিম একবার যে খাবে তার আর মাছ মাংস খেতেই ইচ্ছা করবে না। যারা গরিব, বাজার করে খেতে পারে না, তাদেরকে ফ্রিতে দিতে হবে। তাছাড়া আমাদের যারা প্রতিবেশী আছে তাদেরও ফ্রিতে দিতে হবে।
আজ বিকেলে কয়েকজনকে ফ্রিতে দিয়েছি। গাছটাতে আবার হবে কখনো কল্পনাও করিনি, কিন্তু দেখ আগের চেয়ে গাছটা আরো বেশি গ্রোথ হচ্ছে, ফলনও হচ্ছে দ্বিগুণ। আমাদের একটা কাজ করতে হবে, যখন ফলন কমে যাবে তখন গাছের গোড়া কেটে দিতে হবে, তাহলে 1 মাসের মধ্যে ফলন দ্বিগুণ হবে। শোন, তোকে একটা কথা বলা হয়নি, আজকে রাতে কাকার বাড়ি দাওয়াত আছে, কাকি এসে দাওয়াত করে গেছিল। ভালোই তো হলো, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি, আজ পেট পুরে খাবো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।